আজকে থেকে আমরা প্রত্যেক দিন লীলা রয়ের বইটা থেকে আইসিডিএস কর্মী ও সুপারভাইজারের জন্য পড়ব। ভারতের ইতিহাসে আজকে প্রথম চ্যাপ্টার, পাতা নম্বর 35। প্রথমেই বলছে যুক্তি কল্প তরু। এটা কে লিখেছেন না বোঝ। কিভাবে মনে রাখবো? যুক্তি কল্প থেকে আমরা যদি গল্প মনে রাখি, যুক্তি গল্প কখন হয়? খাওয়ার সময় হয়, বাড়িতে সবাই একসাথে খেলে তখন আমরা যুক্তি দিয়ে কোনো কথা বললাম বা কোনো ঘটনা নিয়ে আলোচনা করলাম, তখন যুক্তি আর গল্প দুটোই হয়। তাহলে ভোজ থেকে এই দুটো থেকে ভোজ কথাটা মনে থাকবে। ভোজ বলে যিনি সাহিত্যিক ছিলেন তিনি লিখেছেন। এবার তারপরেরটা আছে বৃহৎ কথা মঞ্জুরি। এটা কে লিখেছেন না ক্ষেমেন্দ্র। এবার এটা মনে রাখবো কিভাবে? বৃহৎ কথা হচ্ছে ক্ষমা। হ্যাঁ, ক্ষমা বলে না, ক্ষমা হচ্ছে পরম ধর্ম। হ্যাঁ, এটা যদি আমরা মনে রাখি তাহলে বৃহৎ কথা মঞ্জুরি, ক্ষমা থেকে ক্ষেমেন্দ্র, এই কথাটা মনে থাকবে। 3 আছে কি না মুদ্রা রাক্ষস, দেবী চন্দ্রগুপ্ত। এটা কে লিখেছে? পিসাক দত্ত। এটা কিভাবে মনে রাখবো? মুদ্রা রাক্ষসে ধননন্দের কথা আছে, মানে নন্দ বংশের শেষ রাজা। আর এই দেবী চন্দ্রগুপ্তমের চন্দ্রগুপ্তের কথা আছে। তাহলে এই দুটো নন্দবংশ আর গুপ্ত বংশের এই দুটো এই যদি মনে রাখতে পারি যে দুটো ঘটনা আছে কোথায়? বিশাখ দত্তের লেখাতে, তাহলে জিনিসটা মনে থাকবে। 4 নম্বরে আছে ললিত বিস্তার বজ্রসূচি। আচ্ছা, এটা সব থেকে বেশি যেটা আসে সেটাই আমরা পড়বো। হ্যাঁ, সোম দয়া নন্দ, আর আসে হচ্ছে বুদ্ধচরিত। এটা কে লিখেছে না এটা অশোক ঘোষের লেখা, অশোক ঘোষ। হ্যাঁ, এবার সুন্দর বুদ্ধ অশ্বে করে যায়, মানে বুদ্ধ তো গৌতম বুদ্ধ মানে খুবই সুন্দর দেখতে, তাহলে সেটা সুন্দর আর নন্দ মানে সুন্দরের যে পুত্র সেটা হচ্ছে বুদ্ধ, সে অশ্বে যায়। হ্যাঁ, এখান থেকে আমাদের এটা মনে রাখতে হবে। বুদ্ধদেবের একটা ঘোড়া ছিল কণ্টক নাম, এখান থেকে এটা মনে রাখবো আমরা। এটা জিকের জন্য, এর জন্য নয়। তাহলে সুন্দর পুত্র হচ্ছে বুদ্ধ, তিনি না কি অশ্বে করে যান। হ্যাঁ, আর অশ্বটার নাম, এটা জিকের জন্য, এটা হচ্ছে কণ্টক। এখান থেকে এটা একটা এক্সট্রা জিনিস জানলাম। এরপরে আমরা পড়ব 5 নম্বর। 5 নম্বরে আছে চরক সংহিতা। চরক সংহিতা, চরক সংহিতা কে লিখেছেন? চরক। চরক থেকে চরক, ইনি এনার সম্পর্কেই মানে এনারই সংহিতা, তাই এটা চরকের সংহিতা, যে চরক যিনি তিনি লিখেছেন। তারপরে আছে সহস্রিকা। আচ্ছা, শত সহস্রিকা, শ্রিকা, প্রজ্ঞাপারমিতা, আর মাধ্যমিক সূত্র, এগুলো কে লিখেছেন? এগুলো লিখেছেন নাগার্জুন। আচ্ছা, নাগার্জুন থেকে মানে প্রজ্ঞাপারমিতা, প্রজ্ঞা হচ্ছে সহস্রিকা। আচ্ছা, আর প্রজ্ঞাপারমিতা মানে সহস্র প্রতিজ্ঞা। এটা যদি আমরা মনে রাখতে পারি, সহস্র প্রতিজ্ঞা যেমন হচ্ছে ওই গুরু দ্রোণের কাছে অর্জুন মানে প্রতিজ্ঞা করেছিল যে আমি বিশ্বের সব থেকে বেশি ধনুর্ধর ব্যক্তি হয়ে দেখাবো, সব থেকে ভালো। তাহলে এই নাগার্জুন থেকে অর্জুন কথাটা আসছে শত সহস্রিকা, আর প্রজ্ঞাপারমিতা থেকে প্রজ্ঞা মানে প্রতিজ্ঞা, আর শত মানে শত প্রতিজ্ঞা করেছিল কি অর্জুন। এই কথাটা মনে থাকলে হ্যাঁ মনে পড়বে, শত আর প্রজ্ঞাটা থেকে অর্জুন। হ্যাঁ, অর্জুনের প্রতিজ্ঞার কথা মনে করতে হবে। পরেরটা আছে সুশ্রুত সংহিতা। সুশ্রুতই, এটা নাম শুনেই বোঝা যাচ্ছে।
সুশ্রুত, ইনি শল্য চিকিৎসক ছিলেন। হ্যাঁ, মানে বিভিন্ন সার্জারি এর জনক বলা হয় সুশ্রুতকে। পরেরটা আছে বৃহৎ সংহিতা, আর পঞ্চসিদ্ধান্তিকা। হ্যাঁ, এটা কে লিখেছেন না বরাহমিহির। আচ্ছা, বরাহমিহির কে ছিলেন? বরাহমিহির ছিলেন আমাদের বঙ্গদেশের খনাকে সবাই চেনো, তাই না? খনার শ্বশুর মশাই ছিলেন বরাহমিহির। হ্যাঁ, এবার ওনার যে সংহিতা, মানে খনার কথাগুলোই ধরে নাও মোটামুটি, মানে ওনার সাথে ওনার শ্বশুর মশাইয়ের একটা বিবাদ হয়েছিল, মানে বিবাদের জন্যই ওনার মানে জিভটা কেটে নেওয়া হয়েছিল, সেটা অনেক পরের গল্প। কিন্তু যেটা আমি বলছি যে ওনারই যে মানে খনার যে কথাগুলো, ওগুলোই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই পঞ্চসিদ্ধান্তিকা আর বৃহৎ সংহিতাতে লেখা আছে। ঠিক আছে, খনার বচন যেটাকে বলি আমরা, ওই যে পঞ্চসিদ্ধান্তিকা মানে যে সিদ্ধান্ত, হ্যাঁ সিদ্ধান্ত মানে কথা বা বচন, সেটাই হচ্ছে বরাহমিহিরের লেখা। আর এই বৃহৎ থেকে বৃহৎ এই জায়গাটা থেকে বরাহমিহির কথাটা মনে রাখতে হবে। 9 নম্বর আছে মত্তবিলাস প্রহসন। মত্তবিলাস প্রহসন কি আছে? মহেন্দ্র বর্মন। আচ্ছা, মত্তবিলাস প্রহসন মানে হচ্ছে ধরো কেউ মানে বিলাসবহুল যাপন করছে, সে হচ্ছে মহেন্দ্র। হ্যাঁ, আমি এটা যেমন করে মনে রাখি, মহেন্দ্র আমার এক দাদা আছে, সে আর কি খুব লাক্সারিয়াস লাইফ লিড করে, সেখান থেকে আমি মনে রাখি মহেন্দ্র বলে যদি কেউ থাকে তার সম্পর্কে এই কথাটা মানে মনে রাখলে এই মত্তবিলাস কথাটা মনে থাকবে। আচ্ছা, আর আছে পরেরটা আছে দান সাগর অদ্ভুত সাগর। এটা খুব ইম্পর্টেন্ট। দান সাগর অদ্ভুত সাগর, এটা কে? বল্লাল সেন। আচ্ছা, এটা আমি একটু বলে রাখি, বল্লাল সেন হচ্ছে আমাদের কৌলিন্য প্রথা, যে কৌলিন্য প্রথা তার জনক বল্লাল সেন। এবার এই কৌলিন্য প্রথায় কি যত রকমের নিয়ম, মানে বেশিরভাগ ক্ষেত্রে সংস্কারও কিছু আছে, কিন্তু কুসংস্কার টাইপের যে কৌলিন্য প্রথা, মানে কুলের জন্য আমরা মানে আগেকার দিনে দেখেছি অনেক রকম মানে খারাপ কাজ বা কুসংস্কার সেটাকে জোর করে চাপিয়ে দিত। এই পুরো ঘটনাটারই কিন্তু বেশিরভাগ ক্রেডিটটা এই বল্লাল সেনে যায়। হ্যাঁ, তাহলে দান সাগর দান করছে, সেটা দান ধ্যান করছে, দানটা কেমন অদ্ভুত এরকম করে মনে রাখবো। কারণ কি, বল্লাল সেন থেকে যদি কৌলিন্য প্রথাটা আমরা কথাটা মনে রাখি, কৌলিন্য প্রথাতে দান ধ্যান সবই করবে, কিন্তু মানে অদ্ভুতভাবে, মানে উদ্দেশ্যটা অদ্ভুতই হয়। হ্যাঁ, দান সাগর অদ্ভুত সাগর এটা কিন্তু আসে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। পরেরটা আছে রামচরিত, এই যে রামচরিত, আর একটা আছে রামচরিত মানস। এটা হচ্ছে তুলসীদাস, আর এটা সন্ধ্যাকর নন্দী। আচ্ছা, ভগবান রামের সম্পর্কে যেটা আছে, মানে ভগবান রাম মানুষ রূপে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার যে মহত্বটা সেটা তুলসীদাস লিখেছেন। আর রামচরিত মানে রামচরিত মানস, মানে যখন মানুষ রূপে জন্মগ্রহণ করেছিলেন তার যে মানে মাহাত্ম্য যেটা, সেটা লিখেছেন তুলসীদাস। হ্যাঁ, আর রামচরিত যেটা শুধুমাত্র রামচরিত যেটা, সেটা হচ্ছে রামের সম্পর্কে, মানে রাম আমি যদি ধরে নিই একটা সাধারণ ব্যক্তি, তার সম্পর্কে লিখেছেন, সেটা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। এই রামচরিত মানস তুলসীদাস মানে রামচরিত মানস মানে রাম ঠাকুরকে নিয়ে, মানে ভগবান রামকে নিয়ে, সেটার সাথে তুলসীর একটা মানে যোগ আমরা দেখে মনে রাখতে পারি। ঠিক আছে, রামচরিতটা ভাববো সন্ধ্যাকর নন্দী, আর রামচরিত মানস যখনই সেটা ভগবান রামের সম্পর্কে হচ্ছে, তাহলে সেটা একটা আধ্যাত্মিক ব্যাপার। আর এখানে হচ্ছে তুলসী মানে যেটা তুলসীদাস, এই তুলসীও কিন্তু আমাদের
মানে ভক্তিপথের উদ্দেশ্যে আর কি বলা হয় তুলসী মালা, তুলসী পাতা। তাহলে এই ভগবান রাম থেকে এই দুটোর একটা কানেকশন আমরা মনে রাখতে পারি। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, মানে এই দুটো সবাই ভুলেও যায় আর আসে। রামচরিতটা আমরা কখনই ভগবান রামের সাথে মনে রাখবো না, ভাববো নর্মাল একজন ব্যক্তি, সে হচ্ছে সন্ধ্যাকর নন্দী লিখেছেন। আর রামচরিত মানস, যখন আমরা ভগবান রাম মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন এবং তুলসী, সেটা তুলসী সে লিখেছেন। আর তুলসী হচ্ছে আমাদের ভক্তিমতী পথে যারা থাকেন তারা তো তুলসী ব্যাপারটা জানবেনই, মানে তুলসী পাতা, তুলসী সম্পর্কে। তাহলে তার সাথে এটার সম্পর্ক আছে, কিন্তু এইটার সাথে এটার আলাদা, মানে এই ভগবান রামের সাথে যে সম্পর্কটা এটা কিন্তু আলাদা। হ্যাঁ, আর আরও একটা সহজ পদ্ধতি আছে। হ্যাঁ, এটা অবশ্যই এটা রামদাস বললেও হয়, কিন্তু এই রামটা একরকম হয়ে যাচ্ছে, হবে না। পরেরটা আছে পবনদূত। পবনদূত ধুই। এবার কি পবনদূত, হ্যাঁ ধুই। পবন মানে কি বাতাস, বাতাসে ধোঁয়া হয়, বা ধোঁয়াটা কোথায় মানে থাকে, বাতাসে থাকে। তাহলে পবন থেকে, পবনদূত থেকে ধুই কথাটা আমাদের মনে থাকছে। পবন মানে বাতাস, বাতাসে কি থাকে, আমরা যদি মনে করি বাতাসে ধোঁয়া থাকে, পরীক্ষার সময় কিন্তু এই অপশনগুলো দেখলে মনে পড়বে এরকম ভাবে পড়লে, ঠিক আছে। পরেরটা আছে চন্দ্রচূড় চরিত্র। চন্দ্রচূড় চরিত, চরিত বা চরিত যা হোক, সেটা হচ্ছে উমাপতি ধর। হ্যাঁ, আচ্ছা চন্দ্রচূড়, চন্দ্রচূড় আমরা যদি মানে শঙ্খচূড়, চন্দ্রচূড় এরকম করে যদি সাপের কথা মনে করি, হ্যাঁ উমাপতি কে, শিব, তাই না? তাহলে শিবের কাছে সাপ থাকে বা শিবের গলায় সাপ থাকে। এখান থেকে চন্দ্রচূড় থেকে মানে চন্দ্রবোড়া বা শঙ্খচূড় এই টাইপের নামগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে একটা সাপের নাম। সাপ কোথায় থাকে না, শিবের গলায় থাকে। ঠিক আছে, মনে থাকবে, এইভাবে মনে থাকবে। নাহলে এই মুখস্থগুলো মনে রাখাটা খুব চাপ। প্রত্যেকটা মানে যতগুলো চ্যাপ্টার আমি পড়াবো সেটা চেষ্টা করবো মানে ট্রিক্সের মাধ্যমে যদি মনে রাখা যায়, কারণ পরীক্ষার সময় গুলিয়ে যায়, মানে ইয়ে দেখলে গুলিয়ে যায় অনেক সময়। অপশান দেখলে দুটো অপশানের মধ্যে সাধারণত গুলিয়ে যায়, মানে মনে হচ্ছে এ হবে না বি হবে, বা বি হবে বা সি হবে, কিন্তু কনফার্ম নয়। ওইগুলো দেখে তখন এইগুলো মনে রাখলে কিন্তু মনে থাকবে। তারপরে আছে পঞ্চতন্ত্র। আচ্ছা ছোটবেলায় আমরা পঞ্চতন্ত্রের গল্প করতাম, তাই না? বিষ্ণু দেব না, সম্ভবত বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্রের গল্প বিষ্ণু শর্মা, এটা আমরা সবাই জানি। আমরা ছোটবেলায় যারা পঞ্চতন্ত্র দেখেছি, ওই লেখক বলে বিষ্ণু শর্মাটা এটা থাকতো, আমরা সবাই জানি। তাহলে এটা নতুনভাবে বলছি না। তারপরে আছে দায়ভাগ। দায়ভাগ, জিমুত বাহন। জিমুত বাহন, আচ্ছা দায় কার, যে বহন করে। যে কোনো জিনিসকে বহন করবে তারই তো দায় থাকবে। কেউ কাউকে নিয়ে যাচ্ছে বা কেউ কোনো জিনিসটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে তার উপরেই তো দায়টা থাকবে, তার দায়ভারটা তো তার উপরেই থাকবে যে বহন করে নিয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু এটা মনে রাখতে হবে। হ্যাঁ, যে দায় নেয়, যে দায় নেয় তারই তো থাকে না, তারই থাকে, মানে সরি, যে বহন করে, যে বহন করে, যে বহন করে তারই থাকে দায়। হ্যাঁ, যে বহন করে না তার দায় থাকে না, এটা থেকে মনে রাখতে হবে। পরেরটা হচ্ছে মিলিত পঞ্চভোগ, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে নাগসেনের লেখা। আচ্ছা এটা বলি একটু, এটা সম্পর্কে, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। মিলিন্দ পঞ্চম, হ্যাঁ মিলিন্দ হচ্ছে মিনান্দার বলে এক রাজা ছিলেন, তার সাথে নাগসেনের যে কথোপকথন, মানে নাগসেনের যে কথোপকথন হয়েছিল সেটাই মিলিন্দ পঞ্চম। মিলিন্দ মিনান্দার থেকে মিলিন্দ কথাটা মনে থাকছে। ইনি যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তখন নাগসেন আর মিনান্দারের মধ্যে মানে কথোপকথন হয়েছিল, সেটার যে সংকলন,
যে কেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করা উচিত, বৌদ্ধ ধর্মের সার কথা কি, এই কথাগুলো, এই প্রশ্ন উত্তর যে পর্বটা, সেটাকে আমরা মিলিন্দ পঞ্চক বলছি। নিনান্দার এই প্রশ্নটাও আসে, মিলিন্দ পঞ্চকতে কার কার কথার সংকলন রয়েছে, তখন নিনান্দার আর নাগসেন মনে রাখতে হবে। আর মিলিন্দ হচ্ছে নিনান্দার থেকে মিলিন্দ কথাটা মনে থাকবে, সব থেকে ক্লোজ কিন্তু এই কথা দুটো, তাহলে মনে থাকছে। পরেরটা আছে মহাভাষ্য, পতঞ্জলি। আচ্ছা, মহাভাষ্য থেকে আমরা কি মনে রাখতে পারি, যে মহানভাবে ভাষণ দেয় বা কথা বলে কে না পতঞ্জলি, তাই না? বাবা রামদেব কিন্তু মানে যে স্পিচগুলো দেয় কিন্তু দারুণ লাগে শুনতে, তাই না? ওখান থেকে মনে রাখবো যে মহাভাষণ কে দেয়, ভাষণ কে দেয় না পতঞ্জলি। পতঞ্জলি বাবা রামদেব, বাবা রামদেব। পতঞ্জলি যখন কথাগুলো বলে বা স্পিচগুলো দেয় সত্যি কিন্তু শুনতে ভালো লাগে, তখন মনে হয় যে কোনো কেমিক্যাল জাতীয় জিনিস ব্যবহার করবো না, কিন্তু সেটা হয় না, সব জিনিসই হয় না। যাই হোক, মনে রাখার জন্য মুছে দিলাম যদি এটা। রত্নাবলী, আচ্ছা এটাও খুব ইম্পর্টেন্ট। রত্নাবলী, প্রিয় দর্শিকা আর নাগানন্দ। আচ্ছা, এই নাগানন্দটা অনেকে নাগার্জুন করে দেয়, মানে কে লিখেছেন সেটা কিন্তু নয়, এটা কে লিখেছে, হর্ষবর্ধন। আচ্ছা, হর্ষবর্ধন রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ, এগুলো তো আমরা জানি, এটা কি সূত্র থাকতে পারে, সূত্র হতে পারে, এক সেকেন্ড। রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ, মানে নাগ থেকে সাপ, সাপের প্রিয় রত্ন, হ্যাঁ সাপের প্রিয় রত্ন, রত্ন, হ্যাঁ হর্ষবর্ধন। এখান থেকে মনে রাখবো সাপের প্রিয় রত্ন, সাপ মানে নাগ, নাগ থেকে এসছে এটা, নাগ থেকে সাপ, সাপের প্রিয় থেকে প্রিয়দর্শিকা, আর রত্নাবলী এটা যদিও আমরা ক্লাস 5-6-এ পড়েছি, এটা সবারই মনে আছে, তাও আমি বললাম সাপের প্রিয় রত্ন হর্ষবর্ধন। হ্যাঁ, মানে হর্ষবর্ধনের এটাও মনে রাখতে পারি, আবার মনে রাখতে পারি যে হর্ষবর্ধনের যে সাপ ছিল তার প্রিয় রত্ন, মানে তার প্রিয় ছিল হচ্ছে রত্ন। আর আছে অষ্টাধ্যায়ী, পরেরটা আছে অভিজ্ঞান শকুন্তলম মালিকা অগ্নিমিত্তম। অষ্টাঙ্গে প্রণাম করে, হ্যাঁ আগে আগেকার দিনে গুরুদেব বাড়িতে এলে তার পা ধুয়ে জল খাওয়ানোর একটা মানে রীতি ছিল, তাহলে অষ্টাঙ্গিক মানে অষ্টঅঙ্গে প্রণাম করে, হ্যাঁ সেটা ধুয়ে পান করার যে রীতি, হ্যাঁ মানে ষষ্ঠাঙ্গে যেটা বলে, ষষ্ঠাঙ্গে, তাহলে অষ্ট, এখান থেকে ষষ্ঠাঙ্গ, হ্যাঁ ধুয়ে ধুয়ে জল খাওয়ার, জল পানের রীতি, তাহলে অষ্টাধ্যায়ী পানি মনে থাকবে। আচ্ছা, তারপরেরটা অভিজ্ঞান শকুন্তলম, মালবিকা অগ্নিমিত্রম, মেঘদূত, কুমার সম্ভব, কালিদাস, এটা তো আমরা সবাই জানি, এটা লিখছি না। স্বপ্ন বাসব দত্তা, স্বপ্ন বাসব দত্তা। আচ্ছা, এটা হচ্ছে ভাস, এটা মনে রাখবো। স্বপ্নে, স্বপ্ন নামটা ভুলে গেছে, স্বপ্নে ভাসে বলে না, স্বপ্নে কি ভাসছিস এরকম করে বলি আমরা, তাহলে স্বপ্নে বাসক মানে স্বপ্নে বাস করে বা স্বপ্নে যে ভাসে, এই কথাটা স্বপ্ন বাসক দত্তা দেখলে আমরা ভাসটা দেখলেই বুঝতে পারবো যে স্বপ্নে ভাষার কথা দিয়ে আমরা মনে রেখেছিলাম, তাই না? পরেরটা হচ্ছে কথা শরীর সাগর,
কথা শরীর সাগর, এটা লিখেছে সোমদেব। আচ্ছা, এতগুলো মানে কথা, মানে এতগুলো দন্তেশ্ব, তাই না? এতগুলো দন্তেশ্ব আছে, এটা তো সোমদেব মনে থাকবে আশা করি। আচ্ছা, এটা কিভাবে মনে রাখবো? সোমদেব মানে কি? শিব। সোমনাথ থেকে সোমদেব মানে শিব। আচ্ছা, শিবের সাথে সমুদ্র মন্থন মানে সাগর, সমুদ্র মন্থন, সমুদ্র মন্থনের ঘটনা, তাহলে কথা শরীর সাগর, কথাটা সমুদ্র মন্থন থেকে সাগর, সমুদ্র থেকে সাগর, আর সোমদেব থেকে শিব, তাহলে এটা মনে থাকছে। মানে সমুদ্র মন্থনের সময় শিব পান করেছিল না বিষ, তাহলে সেটা গলায় বিষটা থাকে, নীল হয়ে থাকতো। তাহলে ওখান থেকে কিন্তু আবার আমাদের মনে রাখতে হবে কথা, মানে গলার থেকেই আমরা কথা বলি, তাই না? তারপরে আছে মৃচ্ছকটিক। আচ্ছা, এটা শূদ্রক। আচ্ছা, আগেকার দিনে যারা মাছ বিক্রি করতো না, মাছ, মৃচ্ছ থেকে মাছ, মাছ যারা কাটতো তাদেরকে নিচু জাতি বলতো, নিচু জাতি, নিচু জাতি বলতো। তাহলে নিচু জাতি আমরা শূদ্রদেরকেই মানে বোঝাই, মানে বোঝাই বলতে কি, আমরা সব থেকে জাতি প্রথার মধ্যে সব থেকে শূদ্ররাই নিচে আছে। এই জন্য মৃচ্ছকটিক মানে মাছ কাটে, মৃচ্ছকটিক থেকে মাছ কাটে যে, হ্যাঁ, মৃচ্ছকটিক থেকে মাছ কাটে, তাহলে কে? না শূদ্র, মানে শূদ্র বা শূদ্রক, মনে থাকবে। তারপরেরটা আছে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র তো সবাই জানি আমরা, কৌটিল্য, কৌটিল্য বা চাণক্য, হ্যাঁ, যেটা বলবো সেটাই ঠিক। পরেরটা হর্ষচরিত আর কাদম্বরী, এটা খুব ইম্পর্টেন্ট। হর্ষচরিত আর কাদম্বরী, কি লিখলাম? কাদম্বরী। আচ্ছা, এটা কার? বাণভট্টের লেখা। আচ্ছা, হর্ষচরিত শুনে মনে হচ্ছে না হর্ষবর্ধনের লেখা? হর্ষবর্ধনের, কিন্তু হর্ষবর্ধন অলরেডি অনেকগুলো লিখেছে। যে রত্নাবলী ছিল, রত্নাবলী, প্রিয়দর্শিকা, আর হচ্ছে কি ছিল, নাগানন্দ, হ্যাঁ, এগুলো হচ্ছে হর্ষবর্ধন অলরেডি লিখে ফেলেছে। কিন্তু নিজের সম্পর্কে যে কথাটা বা যে গল্পগুলো আছে বা ওনার রাজত্বকাল সম্পর্কে উনি কিন্তু লেখেননি। কে লিখেছে? ওনার যে সভাকবি ছিল বাণভট্ট। হ্যাঁ, এখান থেকে বাণভট্ট কথাটা মনে থাকবে। হর্ষচরিতটা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে মনে হচ্ছে হর্ষবর্ধন লিখেছে, কিন্তু না, হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। এই প্রশ্নটা অনেক সময় দেয়, সভাকবি ছিলেন বাণভট্ট, ঠিক আছে। আর পরেরটা কি আছে? হর্ষচরিত কাদম্বরী হলো বিক্রমাঙ্কদেব চরিত, বিক্রমাঙ্কদেব চরিত। আচ্ছা, কলম তো না, বিলহন। আচ্ছা, বিলহন, বিক্রম থেকে বিলহন, দুটোই ব আছে, এটার জন্য মনে থাকবে বিক্রমাঙ্কদেব চরিত, বিলহন। আচ্ছা, তারপরে কি আছে? আর ইন্ডিকা, ইন্ডিকা আমরা সবাই জানি মেগাস্থিনিসের লেখা, আমরা সবাই জানি মেগাস্থিনিসের লেখা হচ্ছে ইন্ডিকা, তাই না? আচ্ছা, এটা এখানে লেখা নেই, কিন্তু আরেকটা আসে, রাজতরঙ্গিনী, রাজতরঙ্গিনী। এটা কিন্তু কলহনে লেখা, ওই যে আগেটা বিলহন ছিল না, এই জন্য এটা বলে দিচ্ছি। তরঙ্গ কি? কল কল আওয়াজ করে, মানে নদীর যদি তরঙ্গের কথা বলি তাহলে কল কল আওয়াজ করে, তাই তো? তরঙ্গ থেকে কল কল, মানে
কলরব, এই টাইপের, এইভাবে মনে রাখতে হবে, এটা মনে থাকবে। আচ্ছা, এরপরে যেগুলো আছে সেগুলো আমি বলছি, যে কে কোন দেশ থেকে এসছে। ফা হি এনের সময়, হি এনের সময় এসছে কি, ফো কুও কি, হ্যাঁ না, এটা ফো কুও কি হচ্ছে এই লেখা গ্রন্থ। আর কার সময় এসছে, এটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হ্যাঁ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফা থেকে ফো কুও কি, মানে ফা ফা দুটো, মানে ফ ফটা মনে রাখতে হবে, হ্যাঁ তাহলে এটা মনে থাকবে। পরেরটা কি আছে, হিউয়েন সাং হচ্ছে সি ইউ কি, হিউয়েন সাং সি ইউ কি, হ্যাঁ স স দিয়ে এটা মনে রাখতে হবে, হিউয়েন সাং সি ইউ কি। আচ্ছা, এটা যদি আমি মানে ইংরেজিতে লিখি, ইউএন, আচ্ছা এই টাইপের যদি লিখি, একটা ইউ আসছে, এই যে এই ইউটা এইখানে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর এটার থেকেই হ দিয়ে তো শুরু না, হ দিয়ে এখানে কি হবে, হর্ষবর্ধন, হ্যাঁ হর্ষবর্ধন, হ দিয়ে এই হটাও মনে রাখতে হবে। আর দন্ত স দিয়ে সি উকিটা মনে রাখতে হবে। আলবেরুনি, এটা আসে, আলবেরুনি, ইনি এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়, না আলবেরুনি ছিল সুলতান মাহমুদের সময়, মাহমুদের সময়, হ্যাঁ মাহমুদ, মাহমুদ লিখলেই হতো, মাহমুদ। আর অলবেরুনি লেখা হচ্ছে তহকুক ই হিন্দ, তহকিক ই হিন্দ, হ্যাঁ তহকুক ই হিন্দ, এটা এটা তো আমরা আগে অনেক পড়েছি ছোটবেলা থেকে, হ্যাঁ অলবেরুনি তহকুক ই হিন্দ। তাহলে এটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা আনকমন, এটা হচ্ছে সুলতান গজনী সুলতান মাহমুদের সময় এসেছিল। 5 নম্বর কি, ইবন বতুতা, ইবন বতুতা, এটা হচ্ছে কিতাব উল রোহেলা, কিতাব উল রহেলা, তাই না। ইবন বতুতা এসেছিল মোহাম্মদ বিন তুগলকের, তুগলক, হ্যাঁ মোহাম্মদ বিন তুগলককে কিন্তু মানে পাগল রাজা বলতো, পাগলা রাজা বা পাগল রাজা। তাহলে ইনিও খানিকটা মানে ওই টাইপেরই ছিলেন, মানে ইনি বারবার করে ভারতে এসেছেন এবং বারবার করে এই মানে এই জায়গাতে ওই জায়গাতে অনেক জায়গায় ঘুরে ঘুরে অনেক রকম মানে গ্রন্থ লিখেছেন, মানে খানিকটা এই যে ইবন বতুতা, বন থেকে বিন, বিন তুগলক, এরকম করে মনে রাখতে হবে। বতুতা, এখানে আবার তু আছে তুগলক, হ্যাঁ এই তো দিয়ে মনে রাখতে হবে। আর হচ্ছে এটাও তাই, ত আছে, মানে এগুলো যখন আমি দেখবো এটা মনে হচ্ছে যে এর সাথে তো তহকি হিন্দও আছে, কিন্তু এই আলবেরুনি যেটা সেটা আমরা তো জানি তহকি হিন্দ, এটা আমরা ছোটবেলায় অনেকবার পড়েছি। আর ইবন বতুতা দিয়ে একটা কিতাব উল রহেলাটা মনে রাখতে হবে। আচ্ছা, এইটাই, এগুলোই বেশিরভাগ আসে, মানে যেগুলো খুব আনইউজুয়াল আসে সেগুলো আমাদের পরীক্ষাতেও আসবে না, অত চাকরি লাভ নেই। এই চারটা, হ্যাঁ একটুখানি মানে মুখস্থ করতে হবে আর একটু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, মুদ্রার নাম ও বিবরণ, 1 নম্বরে কি আছে, নিস্ক ও মনা, এটা আছে বৈদিক যুগের মুদ্রা। আচ্ছা, এটা কি আছে, মুদ্রা বৈদিক যুগের মুদ্রা, এটা একদম প্রথমকার, নিস্ক ও মনা মানে বৈদিক যুগের মুদ্রা, হ্যাঁ। আচ্ছা, কৃষ্ণল ও শতনাম, কৃষ্ণল ও শতনাম, শতনাম, নাম না শতনাম, শতমান, এটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগের, পরবর্তী বৈদিক যুগের। আচ্ছা, কৃষ্ণ মানে
কৃষ্ণের শতনাম কখন থেকে শুরু হয়েছে? পরবর্তী বৈদিক যুগে। কারণ কি বৈদিক যুগে মানে বৈদিক যুগ থেকে তারপর থেকে কৃষ্ণের আরাধনা এগুলো বেশিরভাগ করা হয়েছে। মানে বেদ যদি আমি ধরি যে কৃষ্ণের সময়কাল, তাহলে তারপরে কৃষ্ণ শতনাম তার পরবর্তী থেকে শুরু হয়েছে, তাই না? মানে এই সময়টা পরবর্তী বৈদিক যুগে মানে ব্রহ্মা বিষ্ণু হ্যাঁ মহেশ্বর এনাদের আধিপত্যটা বেশি ছিল। তার আগে কিন্তু ইন্দ্রের আধিপত্য ছিল বেশি, ইন্দ্রের আধিপত্যটা বেশি ছিল বৈদিক যুগে। পরবর্তী বৈদিক যুগে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবের আধিপত্যটা বেশি ছিল, মানে শুরু হয় আর কি। তাহলে কৃষ্ণের শতনামটা মনে থাকবে, কৃষ্ণের শতনাম প্রথমে ওই শতমানটা শতনাম ওই জন্যই লেখা হয়ে গেছিল। তাহলে এটা কখন? না পরবর্তী বৈদিক যুগে। বৈদিক যুগে বেশিরভাগ ইন্দ্রের মানে আধিপত্যটা বেশি ছিল। আচ্ছা, এটা হচ্ছে কার্ষপণ। কার্ষপণ এটা হচ্ছে দক্ষিণ ভারতের স্বর্ণ ও রূপ মুদ্রা। আচ্ছা, দক্ষিণ ভারতে সোনার রূপাটা একটু বেশি প্রচলন আছে, তাই না? ওরা সোনাটা একটু বেশি পড়ে দক্ষিণ ভারতের লোক। তাহলে হচ্ছে কার্ষপণ, এটা হচ্ছে মানে পণ ব্যাপারটা দক্ষিণ ভারতেও বেশি, উত্তর ভারতেও আছে, যারা বড় বড় আমলার তাদের জন্য আছে। কিন্তু কার্ষপণ যেটা মানে পণ যদি আমি ধরি যে যারা সোনার উপর বেশি ব্যবহার করে তারাই পণটা দেয়, তাহলে কিন্তু এটা মনে থাকবে, তাই না? আর এটা বৌদ্ধ গ্রন্থে কাহ্যপান, এটা ইম্পর্টেন্ট, কাহ্যপান নামে পরিচিত বৌদ্ধ ধর্মে। হ্যাঁ, 4 নম্বর হচ্ছে সুবর্ণ। বৌদ্ধ গ্রন্থে উল্লেখিত, এটা হচ্ছে মুদ্রা আছে, মানে বুদ্ধের সময়ে বা হচ্ছে আর বৌদ্ধ ধর্মেও উল্লেখ আছে। হ্যাঁ, এদের ধর্মেও উল্লেখ আছে। এটা হচ্ছে সোনা, সুবর্ণ থেকে সোনা, সুবর্ণ মানে সোনা। হ্যাঁ, সোনা থেকে এখান থেকে মানে এটা কি করে মনে রাখবে? সুবর্ণটা বুদ্ধের সময়কার। গৌতম বুদ্ধের কান দুটো একটু বড় না, মানে কান থেকে সোনা, মানে এই কথাটা মনে রাখলেই হবে। মানে কান সোনা, কর্ণ সুবর্ণ বলে একটা মানে সেই কর্ণ সুবর্ণের গুপ্তধন একটা সিনেমা ছিল। তা ওই কর্ণ সুবর্ণ মানে কান সোনা। হ্যাঁ, এই কান সোনা আবার বৌদ্ধদেবের কান দুটো একটু মানে সাধারণত একটু ছবিতে একটু বড় দেখায়, ওখান থেকে একটু মনে রাখতে পারো। এগুলো লিখো না, মানে আমি জাস্ট বলছি মনে রাখার জন্য, কিন্তু এগুলো এই মুদ্রাগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে যেটা পড়াবো বিভিন্ন আঞ্চলিক যে জায়গাগুলো আমাদের, এই যে ধরো হ্যাঁ, এটা যদি উত্তর হয়, এটা যদি দক্ষিণ হয়, এটা পূর্ব, এটা পশ্চিম। এবার সিন্ধু নদীটা শুরু হয়েছে এখান থেকে, হ্যাঁ, মানস সরোবর থেকে, এখান থেকে গঙ্গা নদী এইরকম জায়গা থেকে। আর হ্যাঁ, এটা বাংলাদেশ। হ্যাঁ, ব্রহ্মপুত্র নদী এখান থেকে শুরু হয়ে এদিক থেকে এসে বাংলাদেশে এসছে, এটা বঙ্গোপসাগর। হ্যাঁ, বঙ্গোপসাগর। আচ্ছা, এটা কেন আঁকলাম? এই যে বিভিন্ন সভ্যতাগুলো নদী কেন্দ্রিক ছিল, আগের যে কোনো সভ্যতা হচ্ছে নদী কেন্দ্রিক ছিল। এবার এখানে বলছে যে হরপ্পা সভ্যতা কবে আবিষ্কার হয়? 1921 সালে দয়ারাম সাহানি ইরাবতী নদীর পূর্ব তীরে, এই যে সিন্ধু নদীর যে কতগুলো ট্রিবিউটারি রয়েছে মানে উপনদী, সেখানে ইরাবতী, চন্দ্রভাগা, ঝিলম, শতদ্রু এইভাবে 5টা ট্রিবিউটারি উপনদী রয়েছে। তাহলে এই নদীগুলোর চারিদিকেই তো সভ্যতাটা তৈরি হবে, তাই না? ওইটাই আর কি হরপ্পা সভ্যতা। এখানে
হরপ্পা সভ্যতাটা আবিষ্কার হয়েছিল এই জায়গাটায়, দয়ারাম সাহানি। আচ্ছা, কে করেছে হরপ্পা সভ্যতা? হরপ্পা সভ্যতা 1921, দয়ারাম সাহানি। আচ্ছা, এটা কি করে মনে রাখবো? হর মানে শিব ঠাকুর, হ্যাঁ, তাহলে হর রাম এইটা মনে রাখবো, যে হরিহর আত্মা বলে না, হরিহর আত্মা মানে অভিন্ন আত্মা। আমরা বলি না যে দুই বন্ধু হরিহর আত্মা, তার মানে হরি কে, মানে রাম, হর হচ্ছে হরপ্পা। এবার আমি এটা কেন বলছি, হরপ্পা মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছে, কত সালে আবিষ্কার করেছে, এগুলো আসে পরীক্ষায়। এবার হরপ্পার লেখার সময় দয়ারাম সাহানি হবে না রাখালচন্দ্র বন্দ্যোপাধ্যায় হবে, এটা কনফিউশন হয়। বলছি হরপ্পা সভ্যতাটা, আর এখান তো পাকিস্তান আছে, হ্যাঁ পাকিস্তান আছে। আচ্ছা, ভারতের ম্যাপটা মোটেই ভালো হয়নি, যাই হোক বোঝানোর জন্য করেছি আর কি। আচ্ছা, ইরাবতী নদীর এর সাথে কিন্তু ইরাবতী নদীর মিল আছে, মানে পাওয়া গেছে আর কি। আর মন্টোগোমারি জেলা, পাঞ্জাব প্রদেশের মন্টোগোমারি জেলা, এইটা আসে, মানে এটা মন্টোগোমারি জেলা, হ্যাঁ, তাহলে মন্টোগোমারি জেলায় এই হরপ্পা মানে পাওয়া গেছে। আচ্ছা, হরপ্পা কথাটার অর্থ হচ্ছে পশুর খাদ্য, পশুপতির খাদ্য, পশুপতির খাদ্য। এবার একটা জিনিস দেখো, পশুপতি মানে কি, শিব, শিবের সাথে যদি শিব যদি হয়, শিবের সাথে গোমাতার সম্পর্ক আছে, তাই না? তাহলে একটা জিনিসে কটা পয়েন্ট বেরোলো, এক হচ্ছে পশুপতির খাদ্য, হরপ্পা কথাটার অর্থ, হরপ্পা হচ্ছে দয়ারাম সাহানি আবিষ্কার করেছিল 1921, হরিহর আত্মা থেকে হর আর রাম, এই কথাটা মনে রাখবো। আর পরে হচ্ছে তোমার এই মন্টোকুমারি জেলা, জেলাটা মনে রাখার জন্য গোমারি থেকে গোমাতা, গোমাতা হচ্ছে পশুপতি শিবের সাথে সম্পর্কিত, এটা মনে থাকবে তাহলে। আচ্ছা, মহেঞ্জোদড়ো, মহেঞ্জোদড়ো হচ্ছে তারপরে, মহেঞ্জোদড়ো এটা 1 নম্বর। 2 নম্বরে কি হয়েছিল, মহেঞ্জোদড়ো। আচ্ছা, মহেঞ্জোদড়ো কথাটার অর্থ কি, এটা 1922-এ, প্রথমেই হরপ্পা, ঠিক আছে। আচ্ছা, মহেঞ্জোদড়ো হরপ্পা কি বলি আমরা সবসময়, হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতা বলি, তাহলে সালটাও 1921 আর এটা হচ্ছে 1922, ঠিক আছে, মানে 1 বছর পরে হরপ্পা মহেঞ্জোদড়ো আমরা যেমন বলি, তাহলে হরপ্পাটা আগে বলছি মানে আগেই আবিষ্কার হয়েছে, মহেঞ্জোদড়োটা পরে বলছি মানে মহেঞ্জোদড়োটা পরেই আবিষ্কার হয়েছে, এটা দেখে মনে থাকবে। এটা 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 কথাটার অর্থ হচ্ছে তোমার মৃতের স্তূপ, মৃতের স্তূপ, হ্যাঁ। মহেঞ্জোদারো একটা সিনেমা আছে না, সিনেমাটা দেখলে কিন্তু অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। ওখানে যে সমাজ ব্যবস্থার যে ব্যাপারগুলো, তারপরে ঘর বাড়ির ধরনটা, এটা কিন্তু অনেকটা রিলেটেড, এর সাথে অনেকটা রিলেশন আছে। আচ্ছা, বৃহৎ স্নানাগার ও বৃহৎ শস্যাগার পাওয়া গেছে, এটা পাওয়া যায়, মানে স্নানাগার আর হচ্ছে শস্যাগার, ওই সিনেমাটা দেখলেই এই মানে এটা মাথাতে ঢুকে যাবে, হ্যাঁ, সিনেমাটা একটুখানি অন্তত ট্রেলারটা দেখে নেবে। আচ্ছা, লারাকানা জেলা, এটা আসে, লারাকানা জেলা। আচ্ছা, কি করে মনে রাখবো, কিভাবে মনে রাখবো, মৃত, হ্যাঁ, মৃত ব্যক্তি যে, সে কি চোখে দেখতে পায়, দেখতে পায় না, সে কানা হয়, তাই না, মানে সে কানা হয় বলতে চাইছে যে সে তো, যে মারা গেছে সে তো আর চোখে দেখতে পাবে না, এই জন্য বললাম কথাটা। আচ্ছা, বৃহৎ স্নানাগার ও শস্যাগার, আমি তো বললাম ওই সিনেমাটা একটুখানি ট্রেলারটা দেখলে বুঝতে পারবে, ওটা স্নানাগার শস্যাগার এইসব ব্যাপারগুলো দেখিয়েছে। ব্রোঞ্জের নর্তকী মূর্তি, এটা কিন্তু আসে না, ব্রোঞ্জের নর্তকী মূর্তি, এটা সিনেমার কথা বারবার বলছি, সেখানে তো নাচ গান হবেই ধরো, তাহলে ওখান থেকে নর্তকীটা মনে থাকবে। আচ্ছা, এইটুকু মুখছি, হ্যাঁ, এটা আর মুখছি না। আচ্ছা, সিন্ধু প্রদেশের সিন্ধু নদীর ডান তীরে বলেছে, হ্যাঁ, সিন্ধু নদী যদি এদিকে আসে তাহলে ডান তীর কোনটা, এটা ডান তীর, এদিক থেকে যদি কেউ আসে তাহলে ডান তীর এটা, বাঁ তীর এটা, তাহলে এই জায়গাটাই হচ্ছে
তোমার মহেঞ্জোদারোটা ছিল। হ্যাঁ, মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো সভ্যতা আর হরপ্পা সভ্যতা হচ্ছে এইটা, এই পুরো এই এতটা নয়, এই এতটা নিয়ে। হ্যাঁ, এতটা নিয়ে। আচ্ছা, এটা কে আবিষ্কার করেছেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এটা আবিষ্কার করেছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ইনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং বাঙালি। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, এটা তাহলে মনে থাকবে। এই যে দারো থেকে মহেঞ্জোদারো, হ্যাঁ, দারো থেকে দাস, মনে রাখা যাবে, তাই না? পরেরটা যাচ্ছি। এইভাবে পড়লে কি মানে পড়ার মতো পড়লে এগুলো মনে থাকে, কিন্তু সবসময় আমাদের মাথা পরীক্ষার সময় কাজ করে না, তখন ওই প্রশ্নটা দেখি যেন আমরা উত্তরটা করতে পারি, ওই জন্য এই ট্রিকগুলো মাথায় রাখতে হবে। 3 নম্বরে আছে চানহুদারো। হ্যাঁ, চানহুদারো এটা ননীগোপাল মজুমদার, ইনিও কিন্তু আমাদের বাঙালি। এটা 1931, মানে 10 বছরের ডিফারেন্সে, প্রথমটার থেকে 10 বছরের ডিফারেন্সে। সিন্ধু নদীর পূর্ব পাড় মানে কি? এই দিকটা সিন্ধু নদীর, এই যে এই দিকটা সিন্ধু নদীর পূর্ব পাড়, এটা হচ্ছে কি? চানহুদারো। ঠিক আছে, এই জায়গাটা, এটা আমি একটু বেশি ডার্ক করে দিলাম বোঝার জন্য। সিন্ধু নদীর পূর্ব পাড়। আচ্ছা, টেরাকোটার যে টেরাকোটা নিদর্শন পাওয়া গেছে, এটা মনে রাখতে হবে, টেরাকোটা নিদর্শন। আর এখানে আরেকটা বৈশিষ্ট্য কি ছিল? চানহুদারোতে কোনো সিটাডেল ছিল না। সিটাডেল সিটাডেল বলে একটা ওয়েব সিরিজ আছে, তাই না? সম্ভবত সামান্থার, যাই হোক, সিটাডেল ছিল না, এটা পরীক্ষায় আসে। সিটাডেল কোন জায়গায় পাওয়া যায়নি? সিটাডেল মানে কি? দুর্গ। হ্যাঁ, সিটাডেল পাওয়া যায়নি। আচ্ছা, কালীবঙ্গান, পরেরটা আছে কালীবঙ্গান। কালীবঙ্গান এগুলো আর মানে সাল মনে রাখার প্রয়োজন নেই। আচ্ছা, ঘাঘর নদী কোন নদী? ঘাঘর নদী, এটুকু মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আর কি আছে? লাঙল পাওয়া গেছে, লাঙল পাওয়া গেছে। আর কি? আর লাঙল যদি পাওয়া যায়, চাষ করা জমি পাওয়া যাবে, স্বাভাবিক, চাষ করা জমি, তাই না? কালীবঙ্গানটা কি করে মনে রাখবে? মা কালী মানে পায়ে ঘাগরা পরে নৃত্য করে, কেমন মানে মা কালী ধরো মানে খুব উগ্রমূর্তি, যখন মানে ঠাকুরের পায়ে নূপুর এই টাইপের থাকে, তাই না? তাহলে যখন আমরা দেখবেন নাচের সময় যখন মা কালীর কোনো রোল প্লে করি, তখন কিন্তু আমরা ঘুঙুর পরে মানে ওটা প্লে করি, তাই না? তাহলে কালী মা থেকে ঘাগরা মনে থাকবে, মানে তোমার ঘুঙুর মনে থাকবে, ঘুঙুর থেকে ঘাগর মনে থাকবে। আর কালীবঙ্গান, হ্যাঁ, ওখানে মনে রাখতে হবে যে লাঙল পাওয়া গেছে, আর লাঙল মানে হচ্ছে চাষ করা জমি। একটা আছে না, সেই কালী ঠাকুরের একটা গান আছে, সেই কি জানো, কালী নামে বেড়া দিলে ফসলে তছরূপ হবে না, তাই না? কালী নামে দিলে ফসলে তছরূপ হবে না, কোন একটা ঠাকুরের গান আমার এখন ঠিক মনে নেই, এই আছে। আচ্ছা, কালী ঠাকুরের সাথে, হ্যাঁ, এই যে ফসলের যখন সম্পর্ক আছে, তাহলে চাষ করা জমিরও সম্পর্ক আছে, লাঙলেরও সম্পর্ক আছে, তাই না? এটা থেকে এগুলো মনে রাখবে।
পরেরটা কি আছে? লোথাল। লোথালটা খুব ইম্পর্টেন্ট। লোথাল, লোথালে, আচ্ছা এইগুলো যে বলছি এগুলো হচ্ছে এক একটা সভ্যতা, কিন্তু প্রথমে আমি বলে নেওয়া উচিত ছিল। লোথাল একটা মানে জায়গা যেখানে এই নিদর্শন পাওয়া গেছে। লোথালে কি পাওয়া গেছে? আচ্ছা এইটা লোথাল ছিল গুজরাটের, গুজরাটের বন্দর। হ্যাঁ, গুজরাটের এখন শুল্ক মুক্ত বন্দর আছে কান্ডালা। লোথালটা মনে রাখতে হবে গুজরাটের বন্দর এই জায়গাটায় আছে, এই খাম্বাত উপসাগর, সরি এই জায়গাটা আছে। হ্যাঁ, এই 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 জায়গাটায় পাওয়া গেছিল, এই জায়গাটায় পাওয়া গেছিল লোথাল। লোথাল জায়গাটা আবিষ্কার করেছিল কে? এসআর রাও, এটা অত প্রয়োজন নেই। বনওয়ালি, হ্যাঁ বনওয়ালি এটা প্রয়োজন নেই। মেহেরগড় সভ্যতা, গড়েরটা কি? মেহেরগড় সভ্যতা, মেহেরগড় সভ্যতা, মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতাতে কি এটা আসে? কে আবিষ্কার করেছিল? জারিজ, জারিজ বা জারিজ, এটা মনে রাখতে হবে। আচ্ছা বালুচিস্তানে, আর এটা হচ্ছে প্রাচীনতম সভ্যতা, প্রাচীনতম, প্রাচীনতম সভ্যতা। এই সভ্যতাগুলোর মধ্যে পরে আবিষ্কার হয়েছে, ঠিক আছে, এটা 74 সাল নাগাদ আবিষ্কার হয়েছে, 1974 এই সালটাও আসে। 1974-এ আবিষ্কার হয়েছে ঠিকই, কিন্তু এটা প্রাচীনতম সভ্যতা। এই এই যেখানে যেখানে সভ্যতার নিদর্শন পাওয়া গেছে তার মধ্যে সব থেকে যে প্রাচীনতম সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা, এই জন্য এটা আসে। আর ধোলাভিরা, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ধোলাভিরা। হ্যাঁ, এটা সালটাল করতাম না। মেহেরগড়, হরপ্পা, মহেঞ্জোদড়ো। হরপ্পা কত? 1921, মহেঞ্জোদড়ো 1922, এক বছর পরে। আর চান্দদারও ওটা অতটা ইম্পর্টেন্ট না। লোথাল, মেহেরগড়, মেহেরগড়টা 1974, এই তিনটে মনে রাখতে হবে সালটা। ধোলাভিরা জেপি যোশী। আচ্ছা এখানে এটার কি না সব থেকে বেশি, সব থেকে বেশি নিদর্শন, নিদর্শন পাওয়া গেছে। হ্যাঁ, এই জন্য ধোলাভিরাটা ইম্পর্টেন্ট। ধোলাভিরা এটা কচ্ছ, এটা ওই তোমার এই লোথাল ধোলাভিরা এই দুটো একই জায়গা। এখানে ধোলাভিরা, ধোলাভিরা এখানে, লোথালটা এখানে। গুজরাটটা এই হাতের মতো যে জায়গাটা না, হ্যাঁ এইটাই কিন্তু গুজরাট, এই পুরোটা নিয়ে গুজরাট, এই পুরোটা নিয়ে গুজরাট। এখানেই আছে ধোলাভিরা, আছে লোথাল আছে, এগুলো মনে রাখতে হবে। এটা হচ্ছে ভারতের ইতিহাসে লীলা রায়ের বইয়ের পাতা নম্বর 35, সেটা একটু বুঝিয়ে দিলাম। এবার কারো যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলবে, আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে সেটাও বলবে। আরেকটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের মানে লীলা রায়ের বইটাই আমি কভার করবো মেনলি। লীলা রায়ের বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার মানে প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে পাতা আমি দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ।